আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরেই নতুন একটি ডেইলি বাংলা ব্লগ নিয়ে আমি মেহনাজ আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আসলে আপনাদেরকে জানাতে পাইনি, গত লাস্ট ব্লগটা দেওয়ার পরে আমি বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। এতটাই প্রেশার হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে কয়েকটা দিন আসলে রেস্ট দরকার। তো সেই কাজটাই করেছি, কিছুদিন রেস্ট নিয়ে আবারও আপনাদের মাঝে ব্যাক করেছি। আশা করছি আমার আপু আন্টিরা সেটা বুঝতে পেরেছেন যে শরীরটা অসুস্থ থাকলে আসলে গোটা দুনিয়ায় নিজের কাছে একটা বোঝা মনে হয়, আর নিজের সুস্থ মানে হচ্ছে যে সব কিছুই ঠিক থাকে নিজের কাছে। আমি যখন অসুস্থ হই তখন আমার কাছে মনে হয় যেন সব কাজ কাম ফেলে রেখে শুধু নিজে রেস্ট নেই, কিন্তু সংসারে তো আসলে এটা করা সম্ভব নয়। কিছুটা কাজ তো আমাদেরকে করতে হয়, রেগুলার ডে টু ডে লাইফ এটাকে চালাতে গেলে রান্না বান্না বা বাচ্চাদের টেক কেয়ার, হাজব্যান্ডের খাবার রেডি করা সব কিছু আমাদের করতে হয়। তো সেই সব কাজ চালিয়ে গিয়েছিলাম, শুধু বন্ধ রেখেছিলাম এক্সট্রা অতিরিক্ত ব্লগিংয়ের যে কাজটা আপনাদের সাথে শেয়ার করি, লাইফস্টাইল শেয়ার করা, সেটাই বাদ রেখেছিলাম। কারণ এটা শেয়ার করতে মনে হয় যেন আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, আর যেহেতু এখানে বেশ খানিকটা শ্রম দিতে হয়, এই কারণেই নিজে এই কাজটা থেকে একটু দূরে ছিলাম। তো এখানে একটা খাবার তৈরি করে নিলাম। এটা বলতে পারবেন যে কি রেডি করেছি? এটা আপনাদের জন্য একটা ধাঁধা থাকলো, যারা বলতে পারবেন তারা অবশ্যই উত্তরে জানাবেন যে আমি কি খাবার রেডি করেছি আপনাদের ভাইয়ার জন্য। খাবারটা দিয়ে আমি সংসারের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? এই কয়দিনে কেমন ছিলেন আপনারা? আপনাদের সাথে আমার কোনো কানেক্টিভিটি ছিল না। একবার চিন্তা করেছিলাম যে কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দিব, কিন্তু পরে সেই কাজটাও করা হয়নি। আসলে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মনেরও অনেক চেঞ্জ আসে। ভাবছিলাম যে না থাক, একটু একা একাই থাকি, সেই কারণে কিন্তু কোনো কিছু আর পোস্ট করিনি। আপনারা তো আমার পরিবারেরই একটা পার্ট, তো তারপরেও জানাতে পাইনি, এই কারণে আমি সরি বলে নিচ্ছি। তো আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি, ছোটো ছোটো সোনামণি এবং ভাইয়েরা যে যেখান থেকে বসে আজকের ব্লগটা দেখছেন, আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা ব্লগটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট করছেন, ব্লগটা রেগুলার নিয়মিত দেখছেন, আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি মন থেকে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করা হয়ে ওঠেনি, তো আপনাদের কাছে অনুরোধ করছি যে যদি কেউ আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন এবং আজকের এই ব্লগটিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, আপনি চাইলেই যখন তখন দেখে নিতে পারবেন। আর আপনার এই সাপোর্টটুকু আমার জন্য ভীষণ ভীষণ দরকার। ডিমগুলো ওয়াশ করে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখন চলে আসলাম দুপুরবেলা যা যা রান্না করব সেগুলো একটু কেটে বেছে নিতে। তো মূলত এই কাজগুলো আমি নার্গিস আপাকে দিয়েই করাই, কিন্তু আজ আপাকে দিয়ে অন্য কাজ করিয়ে নিব, যার কারণে নিজেই কাটা বাছা করতে বসে গেলাম। রাতের বেলা অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিলাম, তার ভিতরে এই শাকগুলো ছিল। এখন শাকগুলো বাছতে বসে আমার মনে হচ্ছে যে একদম নেতিয়ে পড়েছে। তো এগুলো কিন্তু রাতের বেলা আমার পক্ষে আর বেছে নেওয়া সম্ভব হয়নি, তাই সকালবেলায় উঠেই এগুলো নাস্তা করার পরে সব ঝামেলা শেষ করার পরে এখন কাটা বাছা করতে বসে গেছি। আর লাউ শাকটা খেতে কিন্তু শীতকালে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে লাউ শাকের ভর্তা বা মাছ দিয়ে লাউ শাক দিয়ে একটা পাতুরি করা হয় সেটা, অথবা মাছ দিয়ে ঝোল, অথবা শুধুমাত্র লাউ শাকের ভিতরে আলু দিয়ে নিরামিষের একটা তরকারি, সবভাবেই খেতে ভালো লাগে। একটা অদ্ভুত বিষয় খেয়াল করেন, এতক্ষণ কিন্তু আমি চুড়ি পরেছিলাম না, তো ক্যামেরার ওপাশে কিন্তু সোফায় আমার হাজব্যান্ড বসা। তো আমার জামাই হঠাৎ করে আমাকে বলছে যে সে ক্যামেরাতে দেখেই বলছে, কাজ করছো ঠিক আছে, কিন্তু হাতে দুইটা চুড়ি থাকলে দেখতে মনে হয় ভালো লাগতো। তো আমি আবার ক্যামেরাটা অফ করে দৌড়িয়ে, আমার যেহেতু জামাই এই কথা বলছে নিজে মুখেই, তো দৌড়িয়ে আমি আবার দুইটা চুড়ি হাতে পরে এসে তারপরে আবার কাজ করতে বসে গেছি। তো মনে হচ্ছে যে চুড়ি তো
আমারও পরতে ভালো লাগে, আর খালি হাত দেখতে আসলে ভালো লাগে না। তো সেটা যেহেতু হাজব্যান্ডের মুখ থেকে শুনেছি, আমিও দৌড়ে গিয়ে চুড়িটা পরে এসে কাজ করছি। তো এখন দেখতে আসলে হাতগুলো ভালো লাগছে, আর আমার হাত তো আসলে অতটা দেখতে ভালো না। তো যাই হোক, আজকের লাউ শাকটা কিন্তু আলু দিয়ে আর মৃগেল মাছ দিয়ে আমি ঝোল করে নিব। তো সেভাবেই কিন্তু কেটে বেছে পরিষ্কার করে নিলাম আমি। এখন শাকগুলোকে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার আগে আমার ডিমগুলোর পানি ঝরে গেছে। তো ডিমগুলো এখন আমি এই যে এগ হোল্ডার রয়েছে এটাতে উঠিয়ে নিব, আর কিছুটা যে কয়টা বাকি থাকবে সেটা আমি ফ্রিজে রেখে দিব। আজ ছিল 17ই নভেম্বর। তো 17ই নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করেছি আমি, সেই ঘটনাগুলো বা সেই কাজগুলো নিয়েই কিন্তু আমি আজকের ব্লগটা রেডি করেছি। আর 18ই নভেম্বর আমি ভয়েস ওভার করে আপনাদের কাছে ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি। ডিমগুলো আমি এই যে হোল্ডারে রেখে দিলাম, আর এখন বেছে নেওয়া শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো যেহেতু 17ই নভেম্বরের একটা ব্লগ শেয়ার করছি, এই দিন তো আমাদের ঢাকা শহরের পরিস্থিতি বেশ খানিকটাই খারাপ ছিল রাজনীতিকে কেন্দ্র করে। তো আমার মনে হয় যেন অধিকাংশ হাজব্যান্ডরাই এই দিন হয়তোবা বাসায় সময় কাটিয়েছেন, আমার এমনটাই ধারণা। আমার হাজব্যান্ডও সকাল থেকে দুপুর অবধি বাসায় ছিল, কিন্তু থাকার পরেও সে বারবার বলছিল যে তার ব্যবসায়িক কারণে তাকে বাইরে যেতে হবে। আমি আসলে তাকে বাইরে অতটা যেতে দিতে চাচ্ছিলাম না। তো চাচ্ছিলাম যে আজ সারাদিন বাসায়ই থাকুক, কিন্তু আসলে পুরুষ মানুষ, তো পুরুষ মানুষকে তো আসলে কোনো কিছু দিয়ে আটকে রাখা যায় না। তার কাজ আছে, বেরোতে হবে, তাকে যেতেই হবে। তো আমাকে বলছিল যে দুপুরবেলা কি খেতে দিবা। তো আমি বললাম যে মাত্রই তো রান্নাবান্নার কাজ শুরু করেছি, কেটে বেছে আজ গুছিয়ে নিচ্ছি। এই কাজগুলো তো আমি মূলত নার্গিস আপাকে দিয়ে করাই, আজ তো আপাকে দিয়ে এটা করাতে পারবো না, যেহেতু আপা অন্য কাজ করবে। তো আমি যেহেতু একাই কেটে বেছে রান্নার কাজ শুরু করব, তো একটু তো দেরি লাগবেই। তো বলছে যে ঠিক আছে, তুমি তোমার মতো করে কাজ করো, আমি কিন্তু দুপুরবেলা বের হয়ে যাব। তো এই কথা আমাকে বলল। আর এদিক থেকে আমি চিন্তা করছি যে আগে যেহেতু তরকারিটা বসিয়ে দিই, এরপরে ভাতটা বসাবো। আর বাইরে যেহেতু যাবে, রাত ছাড়া তো আর ঘরে আসবে না, তো কিছুটা ভাত খেয়ে গেলে আমার জন্য একটু শান্তি শান্তি লাগবে। মূলত আপনাদের ভাইয়া কিন্তু ভাত বা কার্বোহাইড্রেট এই জাতীয় খাবার কিন্তু খেতেই চায় না, স্কিপই করে বেশি। তাকে সকালবেলা নাস্তাটা যেমন দিয়েছি, ওই রকম জাতীয় কোনো খাবার সাথে স্যুপ বা প্রোটিন হলে সে খুব আয়েশ করেই খেতে পারে, এটাই পছন্দ করে। আর তাছাড়া গত কয়েকদিন আগে শুক্রবারে আপনাদের ভাইয়ার একটা সার্জারি হয়েছে বুকের মধ্যে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাসার পরিবেশটা একটু অন্যরকম ছিল। এদিক থেকে আমি অসুস্থ ছিলাম, আপনাদের ভাইয়ার একটা অপারেশন হয়েছে। তো বুঝতেই পারছেন যে সব কিছু মিলিয়ে কিন্তু আমার সংসারের কাজগুলো একটু পেন্ডিং হয়েছিল, অর্থাৎ হোল্ড করাই ছিল। যেহেতু নিজেরও শরীরটা ভালো ছিল না, এদিক থেকেও আবার একটা অপারেশন করে এসেছে। তো সব মিলিয়ে আমি কাজের পরিমাণটা একটু কমিয়ে রেখেছিলাম। একটা হচ্ছে যে ওর প্রতি একটা টেক কেয়ার করার দরকার ছিল, আবার আমি নিজে অসুস্থ, তো যতটুকু পেরেছি রেস্ট নিয়েছি। এই কারণেই আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আর আজ আপাকে দিয়ে হচ্ছে চাইনিজ পুঁটি মাছগুলো কাটিয়ে নিচ্ছি। রাতের বেলা অনেক ধরনের মাছ এনেছিলাম, তো তার ভিতরে এই মাছটাই ছিল। আপাই মাছটা কাটবে বিধায় আজ আপাকে দিয়ে অন্য কোনো কাজ করাচ্ছি না, শুধুমাত্র মাছ কেটে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যাবে। তো এই যে আমি এপাশ থেকে আমি লাউ শাকের তরকারিটা আমি বসিয়ে দিয়ে এখন ঘরের ঝুলটাকে ঝেড়ে নিচ্ছি। আজ শরীরটা বেশ খানিকটাই ভালো লাগছে, যেহেতু আপা ঘরটাও ঝেড়ে মুছে নিবে, তো মাছটাও কেটে দিবে। তো মাছ কাটতে কাটতে আর আমার তরকারিটা কষানো হতে হতে আমার পুরো ঘরের ঝুলটাকে আমি ঝেড়ে নিতে পারবো। তো বেডরুমের ঝুলটা ঝাড়া হয়ে গেছে, এখন ড্রয়িং রুমে এসেছি। ড্রয়িং রুমটা ঝেড়ে বাবুদের রুমটাও ঝেড়ে নিব, দুইটা ওয়াশরুমেও ঢুকবো। তো মোটামুটি যতটুকু পেরেছি রান্নাগুলো চাপিয়ে দিয়ে এই এক্সট্রা কাজগুলো করে নেওয়ার চেষ্টা করেছি। আর এদিক থেকে কিন্তু আপনাদের ভাইয়ার তো একটা তাড়া আছেই, যে সে বাইরে যাবে বাইরে যাবে এমনটাই করছিল। তো তাকেও তো একটু খাইয়ে দিব, সেই একটা ভেতরে ভেতরেও কাজ করছিল যে কত তাড়াতাড়ি রান্নাগুলো করে নিতে পারি। তো শাকের ঝোলটা হয়ে গেছে, এখন চুলোটাকে অফ করে আমি ঢেকে নিব। আর এইখানে আমি ইন্ডাকশনটা নামিয়ে রাইস কুকারে ভাতটাকে বসিয়ে দিব। তো আপার চাইনিজ পুঁটি মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আপা খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সেটা আপনারা খেয়াল করেছেন কিনা বলবেন।
আমি সেটা পরে আপনাদের সাথে বলছি। তো মাছগুলোকে এখন হচ্ছে যে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর রিয়া আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন যে আমার এই হায়ার ফ্রিজটা কত লিটার। আপু আজকের ব্লগটা দেখবেন কিনা আমি বুঝতে পারছি না, তবে আমার এই ডিপ ফ্রিজটা কিন্তু বেশ ছোটই, শুধুমাত্র আমার বাসার স্পেস কম বিধায় আমি ছোট্ট একটা ডিপ ফ্রিজ নিয়েছিলাম। তো এইটা যখন কিনেছিলাম তখন এর প্রাইস ছিল 30,000 টাকার মতো নিয়েছিল। আর লিটারটা মেবি 200 লিটার হবে আপু, আমার এখন কনফার্ম মনে নাই, তবে আপনি হায়ারের শোরুমে গিয়ে একটু কষ্ট করে দেখে নিতে পারেন। তো মাছগুলোকে ফ্রিজে রেখে দিলাম আর এখন আবারও চলে আসলাম কিছু মাছ আমি ভেজে নিব। তো আপনাদের ভাইয়া যেহেতু বাইরে বের হবে, তো আমি বললাম কি যে ঝটপট কয়েকটা মাছ কি ভেজে দিব, তো বললো যে দিতে পারো। তো মাছ এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর মাছ ধোয়ার সময় যে বিষয়টা আমার চোখে পড়লো সেটা হচ্ছে যে মাছের ফুলকোগুলো আপা ফেলেনি, আর হচ্ছে যে ঠোঁটটাও কাটেনি। আমি কোনো মাছের ফুলকো রেখে খেতে পারি না, অনেকে খেতে পারে, আমি দেখি যে তরকারি রান্না করলে ওনারা এটা খেয়ে নেয়, বাট আমার কাছে খুব বিরক্ত লাগে এই জিনিসটা। ভালো করে ধোয়ার পরেও খেতে যেন কেমন একটা অনীহা আসে মাছের এই ফুলকোটা থাকলে। আমি যেটার কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, যে জিনিসটা আমি ফেলে দিলাম। আর এখন হচ্ছে যে আমি মাছের ঠোঁটটাকে কেটে নিলাম। তো আপাকে এই কথা বলতে আপা বলছে যে অনেকে তো মাছের ঠোঁটও খায়, ফুলকোও খায়, আমি এজন্য ফেলিনি। তো যাই হোক, আমি আমার মতো করে আবার মাছগুলোকে সুন্দর করে ক্লিন করে লবণ হলুদ মাখিয়ে এখন এই যে আমি তেলে ভেজে নিচ্ছি। আর এদিক থেকে কিন্তু আমার জামাই সে একভাবে তাড়াহুড়ো করছে। তো তাড়াহুড়ো করতে করতে এখন আমি বলছি তাহলে কি একটু শাকের ঝোল মাছ দিয়ে উঠিয়ে দিব, বলে কি দাও তাহলে এটা খেয়েই চলে যাই। তো আমি এই যে এখন এটা উঠিয়ে আমার জামাইকে দিব, সে এটা খেয়েই বের হবে। তো এই তরকারিটা যখন আমি দিচ্ছিলাম তখন কিন্তু ভাত অলরেডি হয়ে আসার পথে। তো আমি বললাম যে 10টা মিনিট দেরি করলে কিন্তু তুমি ভাত দিয়ে খেয়ে যেতে পারতে, কিন্তু সে নাছোড়বান্দা ভাত খাবে না। আর ওপাশ থেকে তো মাছ ফ্রাই করতেও আমি বসিয়ে দিয়েছি। তো কী আর করব, সে যেহেতু তাড়াহুড়া করছে, তো এই তরকারিটাই উঠিয়ে তাকে আমি এখন দিয়ে আসছি, এটা খেয়েই নামাজ পড়ে সে বের হয়ে যাবে। তো আমি বলছি যে তুমি টেবিলে আসো, বললো যে না আমাকে এখানেই দাও, সে এখানেই বসে খাবে। এদিক থেকে কিন্তু আমার এই যে চাইনিজ পুঁটি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে পুঁটি মাছ গরম ভাতের সাথে মরিচ পেঁয়াজ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি গত রাতেও কিন্তু 6টা মাছ বাজার থেকে আনার পরে এভাবে তাড়াহুড়ো করে কেটে ধুয়ে আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। রাত্রেবেলা আমরা ওটা দিয়েই ভাত খেয়েছিলাম খুব মজা করে, আর এখনও সেটা করে নিলাম। তো মাছ ভাজিটাও আমি টেবিলে উঠিয়ে রেখে আসছি। আর একটা যে কাজ করব, আমি বাঁধাকপির পাকোড়া বানাবো। তো তার জন্য এখানে আমি বোলের ভিতরে চালের গুঁড়ি, একটা ডিম, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি আর টালা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ব্যাটারটার ভেতরেই আমি বাঁধাকপির কুচিটাকে দিয়ে ভালো করে মাখিয়ে তেল গরম হলে এক এক করে ভেজে নিব। বাঁধাকপিটাকে যদি আমি ভেজে নেই শুধুমাত্র আলু দিয়ে তেলের উপরে, একটা বান্দাও আমার ঘরে এই জিনিসটা খাবে না, ছুঁয়েও দেখবে না, টাচও করবে না। যদি ওদের বাবা কিছুটা খায় তো খেলো, বাকিটা কিন্তু আমাকেই খেতে হয়, সেটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর এভাবে যখন পাকোড়া করে দিয়েছিলাম না, তখন দেখা যাচ্ছে যে ভাজার সাথে সাথেই কিন্তু এক বাটি জায়গায় শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ আমরা সবাই এইখান থেকে নিয়ে নিয়ে খেয়েছিলাম। আর বাকি একটা বাটি আপনাদের জন্য রেখেছিলাম, যেটা থাম্বনেল তো করতে হয়, প্লাস আপনাদের সাথেও একটু শো করতে হয় বা দেখাতে হয় টাচ আপে রেখে যে আজ কী করেছিলাম। তো ফাইনালি বাঁধাকপির পাকোড়াগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন এই যে বাটিতে উঠাচ্ছি। তো উঠাতে উঠাতেই আমার ছেলে মেয়ে বলে কি মা আমাকে 2টা দাও, আম্মু আমাকে 2টা দাও, এ করতে করতে ওদেরকে দিয়েছি, ওদের বাবাকে দিয়েছি, আমিও খেয়েছি। তো একটা পর্যায়ে কী হয়েছে জানেন, আমার যখন সব তরকারি রান্না শেষ হয়ে গেছে তারপরে আপনাদের ভাইয়া বাসা থেকে বের হয়েছে। তো এটাও অনেকটা খারাপ লাগছে আমার জন্য। তো দেখেন আজকে দুপুরে যা যা করলাম, এই যে মৃগেল মাছ দিয়ে, আলু দিয়ে আর লাউ শাক দিয়ে রান্না করেছি, বাঁধাকপির পাকোড়া বানিয়েছি, আর ওদিক থেকে চাইনিজ পুঁটি মাছগুলোকে আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না আর আজকের ব্লগ। তো ব্লগটা কেমন লেগেছে জানিয়ে আমার প্রিয় মুখগুলো একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টই কিন্তু আমার পরবর্তী দিনের ব্লগ তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ যোগায়। আর আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারলেও আমার কাছে খুব বেশি ভালো লাগে। ফাইনালি আমার যখন রান্নাবান্না শেষ হয়েছে, উনিও তখন বাসা থেকে যাচ্ছে, এখন 2টার মতো বেজে গেছে। তো সেও চলে যাচ্ছে, আর আমিও আপনাদের কাছ থেকে আজকের ব্লগ থেকে বিদায় নিব।
তো দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।